দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রহনুমা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে আগামীকাল। এর আগে গত 23 অক্টোবর জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে তা জানানোর জন্য 13 নভেম্বর দিন ঠিক করা হয়েছে। এদিকে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। তবে রায়ের দিন নির্ধারণ ঘিরে ট্রাইব্যুনালে কয়েক স্তরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানী সহ সারা দেশে বাড়ানো হয়েছে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। ঢাকা মহানগরীতে 12 প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা এখন জানবো রাজধানীর কারওয়ান বাজার এলাকার পরিস্থিতি। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত। কথা বলছি তার সাথে। সীমান্ত, আপনার আশেপাশে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। নুজহাত, আপনি যেমনটি বলছিলেন যে 13 নভেম্বরের আওয়ামী লীগের যে কর্মসূচি, তারা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল, সেটিকে কেন্দ্র কিন্তু কয়েকদিন ধরে কিন্তু রাজধানী সহ সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তার বিভিন্ন বাসে আগুন দেওয়া হচ্ছে, নাশকতার ঘটনা ঘটছে। আমি যদি রাজধানীর চিত্র আপনাকে দেখাতে চাই, সেই লকডাউন এবং কি নাশকতার কে কেন্দ্র করে কিন্তু রাজধানীতে আজকে কিন্তু যানবাহনের সংখ্যা কিন্তু কম দেখা যাচ্ছে। অর্থাৎ মানুষের ভিতরে যে আতঙ্ক, সেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় কিন্তু অসংখ্য যানবাহনে আগুন দেওয়া হয়েছে, গাড়িতে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু রাজধানী সহ সারা দেশে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, সে আতঙ্কের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নজরদারি রেখেছেন। গতকালও ডিএমপি কমিশনার বলেছিলেন যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। পাশাপাশি রাজধানীতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ আগামীকালের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে কোনো বড় ধরনের কোনো নাশকতা যেন কেউ ঘটাতে না পারে, সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নজরদারি, পুলিশের, বিজিবি এবং কি র্যাব থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বাড়তি নজরদারি রেখেছেন। আমরা কারওয়ান বাজারে সেই পুলিশের নজরদারি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যে বিষয়টি কেন্দ্র করে আগামীকাল কি হবে সেটি জনগণের মাঝে যেমন আতঙ্ক রয়েছে, সব মহলের মাঝে আতঙ্ক রয়েছে। তা অর্থাৎ যে কর্মসূচি তারা অনলাইনে ঘোষণা করেছিল, সে বিষয়ে তারা কতটুকু রাস্তায় নামতে পারবেন, সে বিষয়ে এখনও আতঙ্ক বিরাজ করছে। অর্থাৎ এই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে সারা দেশে একটা আতঙ্ক রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে এবং কি জনগণের মাঝে, সেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু তারা সোচ্চার হতে পারবেন। কিন্তু যে পরিমাণে নজরদারি রাখার কথা, সে পরিমাণে নজরদারি কিন্তু আমরা রাজধানীতে দেখতে পাইনি। যদিও 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, বলা হয়েছে গতকাল ডিএমপি কমিশনার এবং কি আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টা সে যে বিষয়টি বলেছিলেন, তারা বাড়তি নজরদারি এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন ঘটাতে না পারে, সেই বিষয়ে তারা সতর্ক রয়েছেন। এবং কি যারা এগুলি করছে, নাশকতা করছেন, বাসে আগুন দিচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি শীর্ষ সন্ত্রাসীরা যেভাবে মানুষ হত্যা করছে, তাদের অন্তকুন্দলের কারণে কিন্তু গুলি বিনিময় হয়েছে। গতকাল পরশুদিন একজনকে হত্যা করা হয়েছে, মামুন নামে একজন শীর্ষ সন্ত্রাসী। সেই বিষয়টিকে নিয়ে কিন্তু রাজধানীতে জনমানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অর্থাৎ কখন কি ঘটনা ঘটে, সেই বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি আমরা যদি আজকেও বেলা 12টার দিকে ডিএমপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হবে, সেখানেও বিষয়গুলি তুলে ধরা হবে এবং যারা এই নাশকতা করছেন তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টি তারা কতটুকু সোচ্চার, সেই বিষয়টি নিয়ে গণমাধ্যমে তুলে ধরা হবে। নুজহাত, ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে আইনশৃঙ্খলা রক্ষার যে বিষয়ে সর্বশেষ। দর্শক, এই মুহূর্তের খবর নিয়ে কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত। পরবর্তী প্রসঙ্গ, ঢাকার আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভোর রাতে সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির চালক সাত্তার জানান, রাতে হাসপাতালের সামনের সড়কে বাস রেখে
তিনি ভেতরেই ঘুমিয়ে পড়েন। ভোররাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে তার। পরে বাস থেকে কোনো রকমে লাফিয়ে প্রাণ বাঁচান সাত্তার। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এই ঘটনায় কাউকে এখনও ধরতে পারেনি পুলিশ। তারপরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তোরা বললো যে দুটো হুন্ডা আসছে, 4 জন হেলমেট পরে আসছে। তো হুন্ডা আইসা এখানে প্রথমে গুলি করছে, গুলি করার পরে একটা আতঙ্ক সৃষ্টি করছে। সিকিউরিটি যারা ছিল তারা এখানে আর নাই। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। আমি জানলা দিয়া লাফ দিয়া নামছি। এই একমাত্র সম্বল ছিল আমার। কে বা কারা এই কাজ করছে আমরা জানি না। আমার কারোর সাথে কোনো শত্রুতাও নাই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এই কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। রাস্তার পাশে তেল বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে ঢাকায় কয়েকটি বাসে আগুন এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি, বাড্ডা ও শাহজাদপুর সহ বেশ কিছু এলাকায় যাত্রীবাহী বাসে আগুন এবং মিরপুর ও ধানমন্ডির 2টি করে জায়গায় আর বাংলা মোটর, মোহাম্মদপুর ও খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ময়মনসিংহে বাসে আগুন দেয়ায় একজন পুড়ে মারা গেছেন। এসব ঘটনায় পুলিশ 50 জনকে গ্রেফতার করেছে। নষ্ট না করে এই পর্যায়ে আমি এমন পরিস্থিতিতে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএনপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 13 তারিখ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ। এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে 13 নভেম্বর নিয়ে নানা আশঙ্কার কথা বলা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে আতঙ্কিত না হতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগ ঘোষিত 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। হ্যাঁ, বাসে যে আগুন, এটা তো সত্যি কথা যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এগুলি যেন না দেওয়া করতে পারে, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তিনি জানান, রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে, কারণ তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটানো হয়। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আজারবাইজান থেকে দেশে ফেরার পথে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান জর্জিয়া আজারবাইজান সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 20 সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার C-130 সামরিক বিমানটি আজারবাইজান থেকে উড্ডয়ন করে তুরস্কে ফেরার পথে বিধ্বস্ত হয়। লকহিড মার্টিনের তৈরি বিমানটিতে 20 জন সামরিক সদস্যের মধ্যে বিমান বাহিনীর সদস্যরাও ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আজারবাইজান ও জর্জিয়ান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমানটি সিগনাঘি এলাকায় বিধ্বস্ত হয় এবং জরুরি সেবা দানকারী সংস্থাগুলো প্রথমে ঘটনাটি শনাক্ত করে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং জর্জিয়ার সঙ্গে যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন। আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ঘটনাটিতে গভীর সমবেদনা জানিয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইসরায়েল। সবশেষ মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। এতে করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত 245 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেব অনুযায়ী 10 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত ইসরায়েল কমপক্ষে 282 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় পূর্ণ মানবিক সহায়তা পাঠানোর কথা থাকলেও জাতিসংঘ শিশু তহবিল অভিযোগ করেছে ইসরায়েল গাজায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। মঙ্গলবার গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, আল শিফা হাসপাতালে 35 জন অজ্ঞাতনামা ফিলিস্তিনির মরদেহ স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোর ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা আরও বাড়িয়েছে। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান। মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার। বিপিএলের গত আসরে তাসকিন দুর্দান্ত রাজশাহী ও সাইফ খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। এবার নিলামের আগে সব দলকেই দুজন করে স্থানীয় ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ দেওয়া হয়েছে। সেটি কাজে লাগিয়েই তাসকিন ও সাইফকে দলে ভিড়িয়েছে ঢাকা। ডিসেম্বরের 3 সপ্তাহে বিপিএলের দ্বাদশ আসর শুরু হওয়ার কথা। এর আগে 21 নভেম্বর হবে নিলাম। গত কয়েক বছরে ড্রাফট হলেও এবার নিলামের আয়োজন করছে বিসিবি। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ের ম্যাচ খেলতে মঙ্গলবার রাতে এসে পৌঁছেছেন সমিত সোম। 13 নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 18 নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। কাভালরি এফসির হয়ে সোমবার খেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সমিত। আর মঙ্গলবার রাতে কানাডা থেকে বাংলাদেশে এসে পৌঁছান তিনি। আজ জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন সমিত। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে দেখতে পাচ্ছি, 26-এ নির্বাচন দেখতে হলে আগে গণভোটে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। 8 দলের বিশাল সমাবেশে ডক্টর শফিকুর রহমানের মন্তব্য। এছাড়া রয়েছে ময়মনসিংহে অগ্নিসংযোগ, বাসেই পুড়ে অঙ্গার ঘুমন্ত চালক। এদিকে প্রধান উপদেষ্টা বলছেন, রাজনৈতিক উত্তাপের মধ্যেই সনদ বাস্তবায়নের খসড়া প্রস্তুত। কয়েকজন উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার পরামর্শ। 3-4 দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জানা যাবে, এমনটি জানিয়েছেন আসিফ নজরুল। দর্শকের পরে আছে দৈনিক আমার দেশ। নাম সর্বস্ব সংগঠনের ব্যানারে ফের সক্রিয় ইসকন। এদিকে মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনে রয়েছে, মামদানির বিজয় আমাদের তরুণদের কি শেখালো। সাংবাদিকদের আসিফ নজরুল বলেছেন, যেমনটি আগের পত্রিকায় দেখছিলাম, জুলাই সনদ বাস্তবায়নে 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম আলো শিরোনামে রয়েছে, গণভোটে 4টির বেশি প্রশ্ন রাখার চিন্তা সরকারের। জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারের, এমনটি বলছে বিএনপি। এপাশে রয়েছে, সন্দেহ হলেই আটক। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি কালের কণ্ঠে শিরোনাম, দুপক্ষই অনড়, কড়া বার্তা। আওয়ামীপন্থী ডিসি নিয়োগে প্রশাসনে ফের অস্থিরতা এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না, জামাত সহ 8 দলের সমাবেশ। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের সাথে যুক্ত থাকতে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।